মাননীয় স্পিকার, আমাদের 1972 সালের যে সংবিধানের আলোকে এই সংসদ গঠিত হয়েছে সেই 72-এর সংবিধানের সাথে বাংলাদেশের লাখো শহীদের রক্তের ঋণ জড়িয়ে আছে। সেই সংবিধানের সাথে লাখো মামুনের ইজ্জত এবং সম্ভ্রম জড়িয়ে আছে। এই সংবিধান যতবার সংশোধন হয়েছে সেই সংশোধনের মধ্যে 72 থেকে 75 পর্যন্ত একদলীয় শাসনামলে প্রায় 30,000 বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যার রক্ত জড়িয়ে আছে। এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। পৃথিবীর ইতিহাসে মাননীয় স্পিকার, সামরিক শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া হয়। এটার একমাত্র উদাহরণ বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। যে কারণে আমরা বলি বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সব কিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এনেছি, আমরা বাংলাদেশের সাংবিধানিক সংশোধনী বহুদলীয় গণতন্ত্র এনেছি, ন্যায় বিচারের পথ উন্মুক্ত করার জন্য আমরা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এনেছি। আমরা 82 থেকে 90 পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাহুল, বসুনিয়া, শাহজাহান সিরাজ, জেহাদ, নূর হোসেন, ডাক্তার শামসুল আলম খান মিলনের রক্তের বিনিময়ে আমরা 90 সালে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম তার প্রেক্ষিতে মাননীয় স্পিকার, 91 সালে যে পার্লামেন্ট এসেছিল সেই পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এনেছিলেন, যার কারণে আজকে ওনারা এক্সারসাইজটা করতে পারছেন। মাননীয় স্পিকার, আমার বন্ধুরা আইনের কিছু ফেলাসাজ ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বলেছেন আদেশ আইন, আমিও বলছি আদেশ আইন। কোন আদেশ আইন সেটা ওনারা বুঝতে পারছেন না। মাননীয় স্পিকার, 1897 সালের একটা আইন আছে যেটার নাম জেনারেল ক্লজেস অ্যাক্ট। জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 20 থেকে 24 পর্যন্ত আমার বন্ধুদের পড়তে বলবো। সেখানে বলা আছে অ্যাক্ট অফ পার্লামেন্টের আন্ডারে অথবা রেগুলেশনের আন্ডারে কোনো অথরিটিকে যদি কোনো অর্ডার পাস করার অথরিটি দেওয়া থাকে তাহলে সেই অর্ডারটা আইনের রূপ পাবে। মাননীয় স্পিকার, জুলাই আদেশটা দেখবেন এবং অধ্যাদেশটা দেখবেন। অধ্যাদেশের উপরে লেখা আছে আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশনের আন্ডারে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আর অর্ডার যেটা ওনারা দেখাচ্ছেন ওই অর্ডারের কোনো জায়গায় কোন আইনের ব্যাকিংয়ে অর্ডার পাস করা হয়েছে, নাথিং লাইক দ্যাট। মাননীয় স্পিকার, 190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, বিভক্ত হয়েছিল। সমঝোতার ভিত্তিতে ভারত রাষ্ট্র পরিচালনা করেছিলেন, 3 বছর পরে তারা সংবিধান পেয়েছিল। সমঝোতার ভিত্তিতে পাকিস্তান 9 বছর পরে সংবিধান রচনা করতে পেরেছিলেন। আমাদের 24-এর সমঝোতার দলিল হলো আমরা এই সংবিধানের পথ ধরে হেঁটে যাব, এই সংবিধান সংশোধন করব। কোন কোন জায়গায় সংশোধন করব সেটা আমরা জুলাই সনদের মধ্যে ধারণ করেছি। মাননীয় স্পিকার, জুলাই সনদের মধ্যে যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা আছে সেটা একটু আপনাকে পড়ে শোনাই মাননীয় সদস্যদের জন্য। জুলাই সনদের 17 নম্বর অনুচ্ছেদে যদি যাই মাননীয় স্পিকার, সেখানে কি বলা আছে? 17 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনসভা গঠন হবে। সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল আমাদের বিএনপির পক্ষ থেকে। নোট অফ ডিসেন্টে বলা হচ্ছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইস্তাহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমাদের ম্যান্ডেট সুস্পষ্ট আছে। আমাদের নির্বাচন ইস্তাহার অনুসারে আমরা জুলাই সনদকে একসাথে পড়ে আমরা এগিয়ে যাব, সংবিধানকে সামনে রেখে সংবিধান আমরা সংশোধন করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেকেই বলেছেন গণ অভ্যুত্থান নয়, এটাকে বিপ্লব ডাকতে হবে। মাননীয় স্পিকার, জুলাই সনদের 38 নম্বর পেজের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। এখানে 1 নম্বর প্যারাগ্রাফেই অঙ্গীকার নামার 1 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আপনারা ভালো করে দেখেননি কেন আমি হবস, লক্স, রুশোর কথা বলেছিলাম? মাননীয় স্পিকার, আইন হলো একটি সামাজিক চুক্তি। ষষ্ঠদশ এবং ষোড়শ শতাব্দীতে সুইস দার্শনিক রুশো, ব্রিটিশ দার্শনিক লক, হবস বলেছেন মানুষ কিভাবে শাসিত হবে, কিভাবে চলবে তারা নিজেরা সামাজিক চুক্তির মাধ্যমে নির্ধারিত করবেন। সেই সামাজিক চুক্তির ফরম্যাট হলো এই যে সংসদে বসেছি আমরা, এই যে আমাদের গঠনতন্ত্র সংবিধান, এইটাই আমাদের সেই সামাজিক চুক্তি। মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। 72-এর যে সংবিধান যুদ্ধোত্তর বাংলাদেশের, সেই সংবিধান কিন্তু কোনো বাংলাদেশের পার্লামেন্টে রচিত হয়নি। বাংলাদেশের বিজয়ী জনগোষ্ঠী নির্ধারণ করেছিলেন যে 70-এর নির্বাচনে পাকিস্তানি সংবিধানের আন্ডারে যারা নির্বাচিত হয়েছিলেন তারা বসে একটি সংবিধান পরিষদ গঠন করবেন। সেই সংবিধানের আলোকেই সেইভাবে আমরা সংবিধান রচিত করেছি। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের এই বিষয়টাকে, 24-এর জুলাই সনদটাকে আপনারা বড় তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। 3 জোটের রূপরেখাই ছিল এরশাদের পতনের পরে প্রধান বিচারপতি রিজাইন করে এসে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। 3 জোটের রূপরেখাই ছিল উনি প্রধান বিচারপতি পদে ফেরত যাবেন। 3 জোটের রূপরেখাই ছিল বাংলাদেশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে। ইয়েস, ইট ইজ বিএনপি যে তার রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করে 1991 সালের পার্লামেন্টের পরে জাতীয় সংসদে সংশোধনী এনেছেন। মাননীয় স্পিকার, আমরা
আপনার সামনে বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে সংসদকে বলতে চাচ্ছি, আমরা যেমন জাফর, জয়নাল, জিপাল শাহ, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া রক্তের কাছে ঋণী, আমরা যেমন 72 থেকে 75 আসাদ, বাচ্চু, মাসুদ, হারুনের কাছে ঋণী, আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মুগ্ধ, আনাস, ওয়াসিমের কাছে ঋণী, ঠিক একইভাবে আমরা এদেশের 30,000-এর মতো পঙ্গু জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। যে আমরা যে সংবিধান সংস্কারের কথা বলছি, এটা কাদের কাছে আমরা প্রত্যাশা করছি? যারা গত 55 বছরে একটা স্বাধীন রাষ্ট্রের উপযোগী সংবিধান আমাদেরকে উপহার দিতে পারে নাই, তাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখলাম যে তারা একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো সংবিধান দিবে? দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সংস্কার শব্দের সঙ্গে আমরা একমত না। আমরা মনে করি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ঔপনিবেশিক শোষণমূলক যে সংবিধান ছিল সেইটা মানুষ বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 4 তারিখে যখন কারফিউ জারি করা হয়, ওইটা ছিল এই স্বৈরাচারী সংবিধানের রক্ষার সর্বশেষ কবচ, যেইটা 5 তারিখে আমাদের ভাই বোনরা রক্ত দিয়ে যে সংবিধানকে বাতিল ঘোষণা করেছে, সেই সংবিধানকে আবার 8ই আগস্ট পুনর প্রতিষ্ঠা করা হয়েছে এই শপথের মধ্য দিয়ে। তো আমরা বলতে চাই, সংস্কারে আমরা বিশ্বাসী না। আমাদের তরুণ প্রজন্মের যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত করেছে এবং বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, শ্রেণী পেশার মানুষ, উৎপাদন বর্তনের প্রতিনিধিত্বকারী মানুষ যারা আছেন, তাদের সমন্বয়ে যদি সংবিধান পুনর্গঠনের বা পুনর্লিখনের একটা কমিটি হইতো, সেই কমিটির অধীনে আমরা একটা নতুন সংবিধান প্রত্যাশা করতে পারতাম। তার অর্থে আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের প্রত্যাশাটা আমরা ভুল জায়গায় উপস্থাপন করেছি। আমি এই প্রশ্ন তুলতেই পারি যে যারা আজকে সংসদে জনগণের প্রতিনিধিত্বের নামে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, তাদের মধ্যে আগে থেকেই সমঝোতা ছিল কিনা? অর্থাৎ জুলাই আন্দোলনের কথিত নেতৃত্বের সঙ্গে আজকের সংসদ দখলকারী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কোনো পূর্ব আঘাত ছিল কিনা, এই প্রশ্নটা আমরা আজকে এখান থেকে উপস্থাপন করতে চাই। এবং কেন এই জনতার সংসদ, এই ঔপনিবেশিক সংবিধানের অধীনে যেই সংসদ গঠিত হয়েছে, যেই সংসদের অধিবেশনের নাটক আমরা প্রতিদিন দেখি, রাষ্ট্রীয় টেলিভিশনে, রাষ্ট্রীয় বেতারে তাদের বক্তব্য প্রচারিত হয়, এইটা যে একটা মঞ্চ নাটক, এইটা মানুষ বুঝতে পারে। আমি হয়তো পরবর্তী যে আলোচনাগুলো আছে সেখানে আরো একটু যুক্ত করব, কিন্তু এই নাটকটা হচ্ছে আমরা দেখতেছি যে তাদের মধ্যে একটা সমঝোতা আছে, তার ভিত্তিতেই সরকার দল বক্তব্য দেয়, সেইটার কাউন্টারে বিরোধী দল বক্তব্য দেয়, কিন্তু তাদের কারো কাউন্টারে গণমানুষের প্রত্যাশার কথাটা থাকে না। তো আমরা মনে করি যে 72-এ যে সংবিধান করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেইটা আসলে আমাদের সংবিধান না। ওনারা নানান বিষয় প্রস্তাব করেছে। তারপরে আমরা দেখলাম পুলিশের পোশাক পরিবর্তনের একটা প্রস্তাব আসছে। আমি একটু জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের চোর ডাকাতের কি পোশাক আছে? পোশাক কিন্তু নাই। ওনারা যে পার্লামেন্টে নাটক করে, 144 ছিল ব্রিটিশ আমলে বিপ্লবীদেরকে আটক করা, হামলা করার জন্য 144, যাতে গণজমায়েত করা না যায়, সেই 144 আজকেও আছে। 54 আছে সন্দেহভাজন আটক, বিপ্লবীদেরকে আটক করা। বাংলাদেশে এই 54 এর প্র্যাকটিস সর্বত্র হয়েছে। তো সেই 54 স্বাধীন দেশে কেন দরকার? রাষ্ট্র আমাকে সন্দেহ করে? রাষ্ট্র কি তার মালিককে সন্দেহ করে? রাষ্ট্র তার মালিককে সন্দেহ করার অধিকার পায় কোথায়? তো আমরা আসলে সেই পুরানো স্বৈরাচারী ফ্যাসিবাদী শুধু না, এইটা সেই ব্রিটিশ লুটেরা গোষ্ঠী, পাকিস্তানের সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী, এবং ভবিষ্যতে আরো যারা বাংলাদেশে সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ চালাইতে চায়, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই 200-250 বছরের পুরনো সংবিধান আইনকে বহাল রেখে যদি আমরা বলি আমরা সংস্কার করব, এইটা পাগলেও বিশ্বাস করবে না। তো আমরা মনে করি যে এই সংবিধানের আমূল পরিবর্তন দরকার। শুধুমাত্র সমঝোতায় থাকা সমস্বার্থীয় গোষ্ঠীদের প্রতিনিধিত্ব নিয়ে একটা নতুন সংবিধান তৈরি হতে পারে না। একটা নতুন সংবিধান তৈরি করার জন্য রাজনৈতিক দলের পাশাপাশি সমাজ শক্তি প্রতিনিধিত্বমূলক একটা গণপরিষদ গঠিত হইতে হবে, এবং তার ভিত্তিতে স্বাধীন বাংলাদেশের উপযোগী একটা নতুন সংবিধান প্রণয়ন হইতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।